সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ফের মুখ খুললেন শেখ হাসিনা। আগামী 26শে মার্চের আগেই ফিরছে আওয়ামী লীগ, শেখ হাসিনার নির্দেশে খেলা ঘুরছে। জানিয়ে দেব ধানমন্ডি 32 ভেঙেছে অন্তর্বর্তী অবৈধ ইউনুস। তারেক রহমানের আদালতেই বিচার হবে ইউনুস ও তার উপদেষ্টাদের। এদিকে চাঞ্চল্যকর তথ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানে ঘুরে যাচ্ছে ট্রাইব্যুনালের শেখ হাসিনা সাজার রায়। থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত বিদ্বেষী ইউনুসের স্বপ্নে লালমনিরহাট বিমানঘাঁটি, নরেন্দ্র মোদীর হুঁশিয়ারিতে তারেকের সিদ্ধান্ত বদল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 26শে মার্চে আগেই ফিরছেন আওয়ামী লীগ, হাসিনার নির্দেশে খেলা ঘুরছে। ফের মুখ খুললেন শেখ হাসিনা, তবে এবার সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে না, বিএনপির চেয়ারম্যান তথা বাংলাদেশ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট কয়েকটি বার্তা দিয়েছেন। সেই বার্তা ভোকাল টনিকের মতো কাজ করছে। শেখ হাসিনা বার্তা পেয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতাকর্মীরা রীতিমতো চাঙ্গা। দলীয় নেতা যারা দেশের বাইরে বিভিন্ন স্থানে রয়েছেন তাদের দেশে স্বভূমিতে ফিরে গিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে ভার্চুয়ালি বৈঠক করেন। বৈঠক ছিল দলের ওয়ার্কিং কমিটি। দীর্ঘ কয়েক মাস দিল্লিতে নির্বাসিতর পর এবার করলেন দলের ওয়ার্কিং কমিটি বৈঠক। এর আগে তিনি কখনো গণমাধ্যমকে সাক্ষাৎ দিয়েছেন, কখনো অডিও মেসেজ দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। কিছুদিন আগে তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলাদেশে পালাবদলের প্রেক্ষিতে আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটি বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং কমিটির বৈঠক শেখ হাসিনা ছিলেন অত্যন্ত আত্মপ্রত্যয়ী। রাজনৈতিক মহলে একাংশ মনে করছে শেখ হাসিনাকে সুনির্দিষ্ট কোনো প্রান্ত থেকে এই বার্তা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে বৃহৎ পরিসরে নামার জন্য আওয়ামী লীগকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই রাস্তা পরিষ্কার করছে নবনির্বাচিত সরকার তারেক রহমান। সেই বার্তা পাওয়ার পরে আওয়ামী লীগ দলের ওয়ার্কিং কমিটি বৈঠক করলেন। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি সভায় শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন। কলকাতা দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে এই ভার্চুয়ালি বৈঠক আয়োজন করা হয়। ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনা বলেছেন, দেশের বাইরে দলের যেসব নেতা রয়েছেন তাদের অবিলম্বে বাংলাদেশে দ্রুত ফিরে যেতে হবে। দেশে গিয়ে তাদের কাজ হবে দলের পদ্মপাড়ের নেতাদের চাঙ্গা করে তোলা। সামনেই আসছে স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচন আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হবে। শেখ হাসিনা এটাও জানিয়ে দিয়েছেন যে দলে যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকার মিথ্যা অভিযোগ দায়ের করছে তাদের জন্য আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে, তাদের জামিনের ব্যবস্থা করতে হবে। দলে যেসব নেতাকর্মী জেলে রয়েছেন তাদের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থাও করতে হবে। আওয়ামী লীগ সুপ্রিম পরামর্শ দিয়েছেন, বিদেশে থাকা দলের নেতাদের জন্য, তাদের জন্য দলনেত্রীর পরামর্শ, তাদেরও দেশে ফিরতে হবে। দরকার হলে আদালতে আত্মসমর্পণ করতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব একটি বিষয় বেশি সন্দিহান। তাদের মতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু না প্রধানমন্ত্রী না বিএনপি না সরকারের কোন মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তারপরেও শেখ হাসিনা কি করে প্রবাসী থাকা দলের নেতার দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নামার পরামর্শ দিয়েছেন? তারেক রহমান আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্টভাবে জানিয়েছেন। একটি সাক্ষাৎকারে জানিয়েছেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে তিনি নেই। আজ যদি তিনি বিরোধী কোন রাজনৈতিক দলে নিষিদ্ধ করতেন তাহলে আগামী দিনে তার দলকে নিষিদ্ধ করা হবে এমন নিশ্চয়তা কোথায়? এদিকে ধানমন্ডি 32 ভেঙেছে ইউনুস গং, তারেক রহমানের আদালতেই হবে বিচার। গত 18 মাস 133টি অধ্যাদেশ, এর মধ্যে আবার 132টি অধ্যাদেশ অনিশ্চয়তার মধ্যে। এই অধ্যাদেশ জারি করা হয় যখন সংসদ মুলতবি থাকে এবং সেটা বিশেষ প্রয়োজনেই। অধ্যাদেশ জারির শর্তে রয়েছে, বলা হয়েছে এমন কোন অধ্যাদেশ জারি করতে পারবে না যে অধ্যাদেশকে সংসদে আইন পরিণত করতে পারে না। বাংলাদেশ পূর্বতন তদারকি সরকার সেই কীর্তিটাই করেছেন। দ্বিতীয় অন্যান্য সাধারণ কীর্তিটি হলো এমন কিছু অধ্যাদেশ জারি করা হয়েছে যে অধ্যাদেশ সংবিধান বিরোধী, তাই এখন তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ বেশ কয়েকজন আইনজীবী মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। কুকীর্তি আরো আছে, রাষ্ট্রপতির আদেশ দিতে পারেন, সেখানে তিনি সই করতে পারেন, কিন্তু অধ্যাদেশ তার সই করার কোনো এখতিয়ার নেই বলেও রাজনৈতিক বিশ্লেষকদের। তদারকি সরকার তাদের 18 মাসে দুঃশাসনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সেই সব অধ্যাদেশ সই করতে বাধ্য করান। এইসব অধ্যাদেশের মধ্যে রয়েছে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়টিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটা শুধু সংবিধান লঙ্ঘনের পর্যায়ে পড়ে না, ইউনুস যা করছেন সেটা এক প্রকার রাষ্ট্রদ্রোহিতা। এই গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে যারা অন্যায়ভাবে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তাদের যাতে কোনো বিচারের আওতায় আনা না যায় তার জন্য পূর্বতন সরকার এই অধ্যাদেশ জারি করেছে।
তারেক রহমানের তত্ত্বাবধানে ঘুরে যাচ্ছে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাজা রায়। বাংলাদেশে একটা চমক জাগানো খবর তৈরি হয়েছে। খবরটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা অনেক হিসেব বদলে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ঘনিষ্ঠদের রাজসাক্ষী করার প্রস্তাব দিতেন এবং তিনি তার বিনিময়ে তাদের থেকে মোটা টাকা নিতেন। ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেছেন ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি আইসিটি সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিমের বিরুদ্ধে দুর্নীতির জড়িত থাকা এবং বিচার প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তোলা আইসিটির বিএম সুলতান মাহমুদ সদ্য দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন আইসিটি এবং সব মামলার রায় নিয়েই সেই রায় হবে, সব এখতিয়ার দেখিয়ে খতিয়ে দেখা হবে। তাহলে কি শেখ হাসিনার বিরুদ্ধে এই আইসিটি রায় দিয়েছে সেই রায় উল্টো যাওয়ার সম্ভাবনা রয়েছে? প্রশ্ন উঠেছে নতুন বিচারপতি কেন আগের মামলার রায় খতিয়ে দেখতে চাইছেন? তিনি কি নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছেন? অনেক কথা বুঝে নিতে হয়, সব কথা মুখে বলা যায় না। আইসিটি এখন বেশ কয়েকটি মামলা চলছে। সেই মামলায় সব নথি খতিয়ে দেখার পাশাপাশি বিগত দিনের মামলা নথি ও রায় নতুন চিফ প্রসিকিউটর খতিয়ে দেখবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই আইসিটি শেখ হাসিনা ও তার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছে। দুজনে কেউ বাংলাদেশে নেই। শেখ হাসিনা গত 1.5 বছর ধরে দিল্লিতে রয়েছেন। তার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতেও রয়েছেন এবং অনুমান করা হচ্ছে আইসিটি রায় ঘোষণা করার পর শেখ হাসিনা ফেরত পেতেছে। আগের সরকার কম চেষ্টা করেনি, কিন্তু দিল্লি সিদ্ধান্ত নিয়ে রাখে কোনো অবস্থাতে শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাবো না। তাই আগের সরকার সব চেষ্টা জলে যায়। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ছাড়াও পুলিশের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও কঠোর শাস্তি দেওয়া হয়েছে, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ পন্থী বলেই পরিচিত। ভারত বিদ্বেষী অন্তর্বর্তী ইউনূসের স্বপ্নে লালমনিরহাট বিমান ঘাঁটি, মোদির হুঁশিয়ারিতেই তারেকের সিদ্ধান্ত বদল। বাংলাদেশের এক বিমান ঘাঁটি নিয়ে ঘুম হারাম নরেন্দ্র মোদির। একদিকে পাকিস্তান, অন্যদিকে নেপাল, সাথে ভুটান, শ্রীলঙ্কা তো আছে। এবার বাংলাদেশ থেকে চেপে ধরা আশঙ্কা দিশেহারা দিল্লি। শেখ হাসিনার পতনের পর ভারত চোখে চোখ রেখে একের পর এক পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের লালমনিরহাটে একটি সম্ভাব্য মাল্টিফাংশনাল বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে ভারতীয় গণমাধ্যম অনলাইন এনডিটিভির বিশেষ এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৌশল শহরে পূর্ণ একটি বিমানবন্দর সংস্কার কাজ শুরু করেছে দেশটি। এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধেও বিমানগুলোর উন্নয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ গড়ে তোলা হচ্ছে। এতে বলা হয় চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ, যেটি রংপুর বিভাগের অবস্থিত, যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে। তারা মনে করছে লালমনিরহাটে বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থে দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং, কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এছাড়াও শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, যেটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্ব অঞ্চল 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে। এই করিডোর চিকেন নেক নামে পরিচিত, যার পশ্চিম নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে। এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীল। এছাড়াও 2018 সালে বিলুপ্ত 240 বছর পুরনো হিন্দু রাজতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে নেপালের জনগণ।